হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। আমি কদিন একটু শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল, ওর জন্য আমি না কোনো ভিডিওই করতে পারছিলাম না। তোমরা অনেকে অনেক প্রশ্নও করেছো, সেই প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার মতো ক্ষমতা ছিল না। বললাম না, আমার ইদানিং কটা দিন ধরে যাবৎ আমি যা খাটাখাটনি হচ্ছে না, তার জন্য আমার শরীর আরো বেশি উইক হয়ে যাচ্ছে। আমি নিজেই আমার শরীরের কিছু নিতেই পারছি না। বেশি কাজ করলে এগুলো না আগে হতো না, এমন না যে আমি কাজ করিনি বা খাটতে পারি না, তা কিন্তু নয়, কিন্তু পারি। এখন ইদানিং বেশি খাটলে শরীর দুর্বল হয়ে যায়, তারপরে করতে পারি না, এনার্জি একদম নেই, মানে এনার্জি লেভেলটা একদম কমে গেছে। মানে এখন শুধু মনে হয় কি শুয়ে বসে থাকলেই ভালো লাগে, কিন্তু সেটা তো সম্ভব নয়। কাজ তো করতেই হবে, বলো, ঘরের সংসারে কত কাজ, ওগুলো করে উঠে তারপর আর এক্সট্রা কাজ, বাইরের কোনো কাজই আমার করতে ইচ্ছে করে না। তবুও ইচ্ছে না থাকলেও আমাকে করতে হয়। তো সেখান থেকে অনেক প্রশ্ন এসছে, যেটা হচ্ছে তোমরা দেখেছো যে 2 না 3টে ভিডিও আমি করেছিলাম, ভিডিও পোস্ট করেছিলাম যে কাকিমাকে রান্না করে দিচ্ছি। তো ওখানেই অনেকের প্রশ্ন ছিল যে তুমি কেন রান্না করছো, তুমি কি ওখানকার রান্নার লোক, বা তুমি কি রান্নার কাজ করো। অনেক প্রশ্ন। দেখো, যদি রান্নার কাজ করেও থাকি তাহলেও আমি বলবো সেটা ভালো কাজ করে খাচ্ছি, তাই তো, চুরি ডাকাতি করে তো খাচ্ছি না, রান্না করে পরিশ্রম করে খাচ্ছি। যদি আমি রান্নার কাজ করে থাকি, কারণ এরকম রান্নার কাজ অনেকেই করে, তো তাদেরকে আমি সত্যি ছোট করতে চাই না। অনেকেই কাজ করে সংসারের অনেক কিছু সামলায়, তারপরে ছেলে মেয়ে পড়াশোনা আছে, ছেলে মেয়েকে দুটো দেওয়া, অনেক কিছু করে। এই যে যেই দিদি আমার শাশুড়ি মাকে দেখতেন, সারাটা দিনের জন্য বাড়ি থেকে চলে আসতো, তারপরে সেই সন্ধ্যাবেলায় বাড়িতে যেত। কোনো কোনো দিন তাড়াতাড়ি চলে যেত, যেহেতু আমার বাড়িতে থাকতো, আমি দেখতাম, বলতো দিদি একটু তাড়াতাড়ি আমায় ছেড়ে দেবে, মানে ঠিক আছে তুমি করে চলে যাও, বাদ বাকিটা না আমি করে নেব। এরকম অনেক দিন গেছে, আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো সেও তো তার পেটের দায়ে বা সন্তানের জন্য বা সংসারের জন্য আজকে তো সেও আমার বাড়িতে কাজ করতে আসতো, বলো। তো কোনো কাজকে না আমি ছোট বলে মনে করি না, সৎ পথে করে খাওয়াকে আবার কেন ছোট করব। তো যাই হোক, আমি না এটা এটা যখন আমি এই যে কাজ, আমি রান্নার কাজ পরিবারকে যখন লিখেছিলাম, আমি না সত্যিই হেসেছিলাম, এরকম ভাবেই হেসেছিলাম। দেখো, রান্নাটা কিন্তু আমার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আমি তোমাদের একটা কথা বলতাম না, কোথাও আমি রান্না না করে খাই না, এটা আমি আগেও বলেছি, আজও বলছি, ঠিক আছে। রান্নাটা আমার সাথে থাকবেই। আমার করতে ভালো লাগে না তা কিন্তু একদমই না, আমি রান্নাটাকে খুব ভালোবাসি আর ভালোবেসে করি, কারণ আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। আমি আগেও বলেছি যে আমার শাশুড়ি মায়ের থেকে আমার সমস্ত রান্নাটা শেখা, ঠিক আছে। তো রান্না করতে আমার খুব ভালো লাগে। সেটা যদি কোনো দিন কোনো কারণে যদি সেই কাজটা আমার কাছে আসে, আমি সেটা সাদরে গ্রহণ করব। আমি রান্না জিনিসটা খুব পছন্দ করি, আদার্স কোনো কাজকে আমি অতটা পছন্দ করি না, রান্নাটা আমার খুব ভালো লাগে। কারণ যেই রান্নাটা খেয়ে অনেক মানুষ বলবে ভালো হয়েছে ভালো হয়েছে, এই যে শব্দটা, এই শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে, এই জন্য রান্নাটাকে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, তোমরা আগেও দেখেছো আমি রান্না করি, রান্না না করে আমি কোনো জায়গায় থাকতেই পারি না, রান্না আমাকে করতেই হয়। যেই কাকিমার আমি রান্না করেছি, সেই কাকিমার ওটা মেয়ের বাড়ি, মানে প্রতিবাদীর বাড়ি। তোমাদেরকে অনেকবার ওই বাড়িটা দেখিয়েছি, আর অনেকবার আমি ওই বাড়িতে গেছি, এমনি গেছি, অকেশন হয়েছে গেছি, মানে প্রায় তোমাদেরকে দেখিয়েছি। তোমরা হয়তো ভিডিওগুলো দেখো, হয়তো মন দিয়ে দেখো না। এই রান্নাঘরটাও আমি অনেকবার দেখিয়েছি, ঠাকুর ঘরটাও আমি অনেকবার দেখিয়েছি। যে কাকিমা পুজো দিচ্ছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ঠাকুর ঘরটা তোমরা কোনোদিন দেখোনি, মনে করে দেখো তো। তো ওই ঠাকুর ঘরটা হচ্ছে তার, ওটা ওই কাকিমার মেয়ের বাড়ি, মানে প্রতিবাদীর বাড়ি। প্রতিবাদী মানে আমাকে রাখতো না ওখানে, আর একজনের থাকার কথা ছিল, মানে তার মামা আর মামির থাকার কথা ছিল। তার মামা আর মামি অসুস্থ হয়ে যাওয়ার কারণে প্রতিবাদীর মাথায় বাজ পড়েছে,
যে আমি এবার কি করব, কাকে রেখে যাব। এবার প্রতিবাদী আমার সাথে ফোনে ফোনে কথা বলছিল। এমনি আমাদের দেখো বন্ধুরা যখন একসাথে আড্ডা ফাড্ডা দিই সেটা তো প্রায় 15 দিন, 1 মাস 2 মাস এরকম হয়ে যায়, একটু লেট হয়ে যায়, কখনো আবার কাছে চলে আসে, আবার কোনো কোনো দিন অনেকটা লেটে গিয়ে আমরা একসাথে মানে গিয়ে একটুখানি দেখা সাক্ষাৎ করি, গল্প গুজব করি। হ্যাঁ, তো এবার অনেক সময় যখন হয় না তখন ফোনে ফোনে কথা হয়। এবার প্রতিবাদী আমার সাথে ফোনে ফোনে কথা বলছিল, জানো মামনি আমি একটুখানি হায়দ্রাবাদ যাব, তো আমার মামা মামিকে থাকার কথা বলেছিলাম, তারা তো আর থাকতে পারবে না, তাদের ভীষণ শরীর খারাপ। তো আমি বললাম এ বাবা তাহলে এখন কি হবে। আমি আবার চিন্তা টিন্তা করলাম, তারপর আমি বললাম তোমার যদি কোনো অসুবিধা না হয়, আমি যদি দেখি তাহলে অসুবিধা হবে, কারণ সে খুবই চিন্তায় পড়ে গেছে, কারণ তাকে হায়দ্রাবাদে যেতেই হবে, তো ওই কারণে চিন্তায় পড়ে গেছে। এবার দেখো আমরা তো সবাই বান্ধবী, এর দরকারে লাগে, ও ওর দরকারে লাগে, আমরা কিন্তু নিজেদের মধ্যে কোনো যদি প্রবলেম হয় না তাহলে আমরা 4 জনে মিলে একটুখানি সলভ করে নিই, ঠিক আছে। তো আমার দরকারে সে লাগবে, তার দরকারে আমি লাগবে, এটাই তো বন্ধুত্ব, তাই না। তো যাই হোক এরকম করেই আমরা থাকি। তো আমি তখন বললাম ঠিক আছে আমি দেখবো, কাকে দেখতে হবে, বললো শুধু আমার মাকে দেখতে হবে, আর আমার বাবাকে দেখতে হবে না, বাবাকেও নিয়ে যাব। আমি ও মাকে দেখতে হবে, ঠিক আছে। কাকিমার সাথে আমার অনেক দিন আগেও আলাপ ছিল, কথাবার্তাও ছিল। কাকিমা যে আমাকে চেনে না তা কিন্তু একদম নয়, আমাকে চেনেও। তো আমাকে বললো, তা আমি বললাম ঠিক আছে। বলছে তুমি কিন্তু দুপুরবেলা বাড়িতে রান্না বান্না করে এখানে আনবে না। আমাকে এও বলেছিল পার্থকে নিয়ে ওদের বাড়িতে থাকতে, পার্থ আবার নিজের বাড়ি ছাড়া একদমই কোথাও থাকতেই চায় না, আগাগোড়াই থাকতে চায় না। আমি ওকে বারবার বলছি চলো না, বলছে না, কমফোর্ট ফিল করবো না। তো ওই কারণে আমি সকালবেলা পার্থকে করে টোরে ঘরের পুজো টুজো দিয়ে ঘর টর গুছিয়ে গাছিয়ে চলে যেতাম। পার্থিবের তখন স্কুলও খুলিনি, আমি সবে পুরী থেকে এসেই তারপরেই তারা বেরিয়ে গেল, আমিও ঢুকলাম। আর আমাকে বুঝিয়েও দিতে পারেনি যে মামনি তুমি তাহলে একটা দিন আগে এসো, কারণ কোথায় তেল মশলা সবজি টবজি মাছ ফাছ কোথায় রেখেছি সেগুলো তো তোমাকে একটু দেখিয়ে দিয়ে যাব, সেটাও আমাকে দেখাতে পারেনি। কারণ আমি ওখান থেকে আসার পর আমার সাঁতার ছিল, সাঁতারে গেছি, ওখান থেকে আবার বাড়িতে এসেছি, আমার এত কষ্ট হয়ে গেছে আমি আর গিয়ে দেখতেই পারিনি যে কোথায় কি আছে। আমি শুধু বলে গেলাম তুমি কাকিমাকে বলে দিও, কাকিমা যেন আমাকে একটু দেখিয়ে দেয়। আর কাকিমার একটুখানি আবার ভুলো মন, বয়স হয়েছে, ভুলে তো যাবেই, ভুলা মন। কাকিমা অর্ধেক জিনিস বলতে পেরেছে, অর্ধেক জিনিস আমাকে বলতে পারেনি। আমি ফোন করে করে প্রতিবাদীকে জিজ্ঞাসা করেছি, এমনি আমাদের ফোনে কথাই হতো, ট্রেনে থাকলেও আমাদের ফোনে কথা হতো। তো যাই হোক এই জন্য আমি ওই বাড়িতে গিয়েছিলাম। তো সকালবেলা সমস্ত কাজবাজ করে একবারে মানে বই খাতা সমস্ত কিছু নিয়ে চলে যেতাম। ওখান থেকে আবার আমি বেরিয়ে সাঁতারে যেতাম, সাঁতার থেকে পার্থিবকে নিয়ে আবার পড়ার ব্যাচে দিয়ে আমি আবার যেতাম। ওই যে লিওকে দেখেছো না, লিওকেও দেখার দায়িত্ব আমার ছিল। তো লিওর খাবার দিতে যেতাম রাত্রেবেলা, সকালে তো মানে আমরা যেহেতু থাকতাম খাবারটা দিয়ে দিতাম, এবার রাতের বেলায় মানে কাকিমা তো দিতে পারবে না, ওর জন্য আমি গিয়ে রাতে আবার দিয়ে আসতাম 8টা নাগাদ, বাড়িতে আসতাম 7:45 নাগাদ। এই 7:45 বলছি কেন, 9:45 আসতাম। আমার আবার গোপাল আছে, তাকে তো আবার সেবা দিতে হবে, শোয়াতে হবে, সেবা টেবা দিয়ে শুয়ে আমার রাতের আবার টিফিন করতাম, মানে রাতে যা খাবো মানে তোমার ডিনারে ওগুলো আবার করতে হতো। আমাকে বলতো যে মামনি তুমি করে নিয়ে যেও, কাকিমাও বলতো যে করে নিয়ে যেও। আমি বললাম দেখো এত টানা হ্যাচড়া করার কোনো দরকার নেই, গিয়ে করে নেবো, অসুবিধা হবে না, আমি খাটতে পারি। আমার এটাই হচ্ছে সব থেকে বড় কথা, আমি খাটতে পারি। যতক্ষণ না পর্যন্ত আমার শরীর অনেকটা না দুর্বল হবে আমি ততক্ষণ খেটে যাব। যখন অনেক দুর্বল হয়ে যাবে, ওঠার ক্ষমতা থাকবে না, তখন বিছানা থেকে আমাকে কেউ তুলতে পারবে না, ঠিক আছে। কারণ দেখো আমাদের শরীরে তো রক্ত মাংস এগুলোই রয়েছে না, শরীর তো খারাপ হবে, কিছু তো করার নেই, আবার উঠতে হবে, ওষুধকে আবার করতে হবে। কর্ম ছাড়া আমাদের কোনো কাজ নেই, কর্ম তোমাকে করে যেতেই হবে যতদিন না তুমি ওপরে যাচ্ছ। তো যাই হোক এই কারণেই আমি ওই বাড়িতে যেতাম। প্রতিবাদী যতদিন ছিল না, 1 সপ্তাহ মতো ছিল না, তো ওই 1 সপ্তাহ আমি ওখানে যেতাম, রান্না বান্না করতাম। কারণ কাকিমা বয়স হয়েছে, রান্না করবে, আমি তো তার মেয়ের মতো না, আমি থাকবো আর সে রান্না করবে, খারাপ দেখায় না, তবুও আমাকে কুটে বেটে দেওয়ার চেষ্টা করতো।
আমি বললাম তোমাকে করতে হবে না, পড়ে টরে যাবে, এমনি ভারী শরীর, পড়ে টরে যাবে, আমার দরকার নেই, আমি করতে পারি, আমি এগুলো করার অভ্যাস আছে আমার। তো যাই হোক, আমি বলতাম তুমি কি কি খাবে বলো, আমি করে দেবো। তো যা বলতো তাই করতাম, আমরাও যা খাবো সেটাই বলতাম, এটা খাবে তো, বলতে হ্যাঁ ঠিক আছে করো খাবো। তো ওইভাবে আমরা আলোচনা করে খাবার দাবার করতাম, খেতাম টেতাম। আর মাছ খুব একটা, তো জানোই আমি খুব একটা মাছ ভালোবাসি না, ওই জন্য কম করতাম মাছটা, ঠিক আছে। যেরকম রান্না বান্না করতাম, আমার আরো দুটো বান্ধবী আছে, তারাও একদিন আসলো। সেদিন আমি আর রান্না করিনি, সেদিন তিস্তা রান্না করেছিল। সেদিন আর একটা বান্ধবী আসতে পারেনি, তার আবার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ ছিল, ওই জন্য আসতে পারিনি। তিস্তা এসেছিল, তিস্তা বললো মামনি তুমি তো এতদিন করেছো, তোমাকে আজকে করতে হবে না, আমি রান্না করছি, তুমি আজকে রেস্ট। তো সেদিন আমি কিচ্ছু করিনি, ওই রান্না করেছি সমস্ত কিছু। ডিমের ঝোল করেছিল কষা কষা করে, তারপর একটু লোটে মাছ কিনে নিয়ে গেছিল, লোটে মাছ রান্না করেছিল কষা কষা করে, আর একটা বেশ কি করেছিল, ও চাটনি করেছিল, পাঁপড় ভেজেছিল, অনেক রান্না করেছিল। আর প্রতিবাদীর বাড়ি না, সত্যি কথা বলতে গেলে আমরা না ওইভাবে দেখি না, জানো তো, আমরা যেমন বাপের বাড়িতে গিয়ে যেভাবে করি, প্রতিবাদীর বাড়িতেও কিন্তু আমরা সেইভাবেই করি। প্রতিবাদী কোনোদিন কোনো জিনিসে হাত দিলেও কিছু বলেনি। আমরা চারটে বান্ধবী যার যার বাড়িতে গেছি, কেউ যদি আমরা কিছু কাউর হাত দিয়েছি কোনোদিন বলেনি এই জিনিসটা কোথায়, ওই জিনিসটা কোথায়, কেউই আমরা বলিনি। আমরা এতটাই ভালো বান্ধবী, মানে এত, মানে কি বলবো, এই সাঁতারের মাঠ থেকে তো আমাদের বন্ধুত্ব শুরু, এখনো পর্যন্ত দেখো আমরা কিন্তু ঠিকঠাক ভাবে সবাই রয়েছে। এই যে আমাদের মধ্যে এই জিনিসটা নেই বলে আজকে আমাদের মধ্যে এই বন্ডিংটা এখনো পর্যন্ত রয়েছে, বুঝেছো। একদিনের বন্ধুত্ব না, বা এক বছরের বন্ধুত্ব না, প্রায় 4 বছর হতে চলছে আমাদের বন্ধুত্বে। কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য এসব কিচ্ছু হয়নি। একসাথে দেখো পিকনিক করি, খাওয়া দাওয়া করি, ইয়ার্কি ঠাট্টা সব চলে। যেমন আমরা চারটে বান্ধবী নিজেদের মধ্যে মিশে গেছি, আমাদের বরগুলো সেরকম একসাথে মিশে গেছে, এক জায়গায় আড্ডা দেওয়া, ইয়ে করা, সমস্ত কিছু করা হয়। দেখো সংসারের কাজবাজ করা হয়, এদিকে ওদিকে ছুটতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, মাঝে মাঝে একটুখানি বান্ধবীদের মধ্যে একটু পিকনিক পার্টি ফাটি সব বলে একটুখানি মাইন্ডটাও ঠিক থাকে, তাই না, এগুলোও দরকার। ওর জন্য আমরা এটাকে একটু বজায় রেখেছি, এইভাবে আমাদের বন্ধুত্বটা রয়েছে। তো আমি সেই জন্য ওই বাড়িতে আমি রান্না বান্না করতাম, খাওয়া দাওয়া করতাম। তো সেটা যদি করে যদি আমি রান্নার কাজের লোক হয়ে যাই, তাহলে কি বলবো বলো। এই তো এখন যেমন বাড়িতে রয়েছে, এখন তো আর যাচ্ছি না, এখন প্রতিবাদী এসে গেছে, তো এখন তো প্রতিবাদী নিজেই করছে সমস্ত কিছু, তাহলে এখন তো আর গিয়ে করছি না, কি বলবো বলো। আজকে আমারও যখন শরীর খারাপ হবে, আমিও যদি বলি কোনো বান্ধবীকে যে দুটো জিনিস একটু করে দেবে, তারা এসে করেও দেবে। এতটাই ভালো সম্পর্ক আমাদের মধ্যে। ধরো প্রতিবাদী ফোন করলো, বললো মানি ভালো আছো, যদি বলি না গো শরীরটা খুবই খারাপ, এই তুমি চলে আসো, তোমাকে রান্না করতে হবে না, এখানে দুটো ডাল ভাত খেয়ে তারপরে তুমি গেলে যাবা বাড়িতে, না বলে 2 দিন আমার বাড়িতে রেস্ট নিয়ে যাও, এরকমও বলে। ঠিক আছে, আমি তো একদিন চলেই গেছিলাম, একদিন তো আমার রান্না বান্না করতে ভালো লাগছিল না, শরীরটা আমার খুবই ভালো, মানে খারাপ লাগছিল, ইচ্ছে করছিল না, আমি চলে গেছি। সেদিন প্রতিবাদী সমস্ত রান্না বান্না করেছিল, আমাদেরকে খাইয়েছিল। আমি, তিস্তা, অর্পিতাকেও বলেছিল, কিন্তু অর্পিতা যেতে পারিনি, আমরা দুজন গেছিলাম বাচ্চা নিয়ে। আমরা খাওয়া দাওয়া করে একদম বিকেল বেলায় সন্ধ্যা তারপর আমরা বাড়িতে এসেছিলাম, ঠিক আছে। আমরা যখন তখন যাত্রার বাড়িতে চলে যাই, আমার বাড়িতেও চলে আসে, তাদের বাড়িতেও আমরা চলে যাই, এরকম। বোঝাতে পারলাম। আবার এই কথাটাও বলেছো কাকিমা কি তোমাকে বাড়িটা লিখে দিল, আমার আমার দরকার নেই, যদিও কোনোদিন এরকম আসে, আমার দরকার নেই, আমি নিয়ে কি করব, আমার দরকার নেই, বুঝেছো। আমার যেটুখানি ভগবান দিয়েছে, ভগবান ছাড়া তো সম্ভব নয়, যাই আমরা করছি ভগবান দিয়েছে বলেই আমাদের কাছে আছে। ভগবান আমাকে যেটুখানি দিয়েছে আমি সেটুখানিতে অনেক হ্যাপি, ঠিক আছে, আমার বেশি দরকার নেই। ছোট্ট জীবন, এই জীবনে অত কিছু দরকার নেই। এই যে প্লেন দুর্ঘটনা, এটা তো তোমরা সবাই দেখেছো, আমিও দেখেছি। শুধু একটা ফ্যামিলিকে 14 বার দেখাচ্ছে, যে ফ্যামিলিটি মানে পুরো সমস্ত কিছু শেষ হয়ে গেছে, বলো তো তাদেরও তো কত
পয়সা কড়ি একটা লন্ডনের মতো জায়গায় যাচ্ছে, তাদের নিশ্চয়ই পয়সা কড়ি কম না। ছেলে মেয়ে বউ তারপরে বর, এই যে সবাই মিলে একসাথে গিয়ে লন্ডনে সেটেল হবে, গিয়ে যাচ্ছে, তো ভাবো পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেল। তো তাদেরও তো টাকা পয়সা ধন সম্পদ সবই রয়েছে, বলো, সবই তো ফেলে রেখে চলে গেল, এবার ওইগুলো কি হবে? ওই জন্য বললাম আমার সত্যি দরকার নেই, যেটুখানি আছে আমি সেটুখানিতেই হ্যাপি, এইটুখানি থাকলেই হবে, আর দরকার নেই। মাথার উপর ছাদ আছে, দিনবেলা খেতে পাচ্ছি, যাই খাই খেতে পাচ্ছি, ব্যাস সেটুখানিতে শান্তি, আর দরকার নেই। ঠিক আছে? তো অনেকেই লিখেছো, ভাবছিলাম বলতে আসবো, সময় সত্যিই পাচ্ছি না। আর এত খাটাখাটনি হয়তো আমার মাঝে মাঝে সত্যি আমার কথা বলতে ইচ্ছে করে না, আমার মনে হয় নীরবতা পালন করলেই হবে। যেহেতু এখন বাড়তি বড় হচ্ছে, পড়াশোনার চাপও বেড়ে যাচ্ছে, আমি সমস্ত কিছু এখানে শেয়ার করি না, অনেক কিছুই পার্থিবের আছে যেগুলো আমি এখানে শেয়ার করি না। তো ওগুলো আমার বলতেও ভালো লাগে না, শেয়ার করতেও ইচ্ছে করে না, ওর জন্য আমি করি না। তো ওর পেছনে এত টাইম দিতে গিয়ে না আমি এখানে টাইম দিতে পারছি না। এখানে টাইম দিলে তো আমার দুটো পয়সা আসবে, বলো, আমি সেজন্য এখানে টাইম দিতে পারি না। আমি ভাবি আমার পয়সার থেকে না আমার ছেলের পেছনে টাইমটা দেওয়া অনেক দরকার, জন্য আমি ওই দিকে ফোকাস রেখেছি, জন্য এখানে আসতেও পারছি না। আর তার মধ্যে আমার শরীরটাও খারাপ ছিল, যে এসে বলবো সেটাও বলতে পারছি না। আজকে একটু সুস্থ আছি, তার জন্য ভাবলাম যে না একটু বলে যাই। শরীর খারাপ হলে কি হবে, আমার কাজ কিন্তু বন্ধ নেই, আমাকে কিন্তু কাজ করে যেতে হয়, ছেলের পেছনে যা করার সেটা করতে হয়, সংসারের সমস্ত কিছু করতে হয়, সবই করতে হয়। আমি এখানে এসে তোমাদেরকে যে বলবো সেই এনার্জিটুকু পাচ্ছিলাম না, সমস্ত কাজ করে যখন বলতে আসি আর মনে হয় কি আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, কি করে বলবো। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল কথা বলতে বলতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আর সবকিছু মানে ভালোভাবে ক্লিয়ার করতে পারলাম। তো আশা করছি আর হয়তো কারোর মনে আর কোনো প্রশ্ন নেই। ওই দিদিভাইও তোমাদেরকে কমেন্টে লিখেও ছিল যে মামনি কিন্তু আমি বাড়ি ছিলাম না, তার জন্যই মামনি আমার মাকে দেখতে আসছিল, এটা অনেকেই মানে অনেকে রিপ্লাই দিয়েছে। তো অনেকে হয়তো দেখোনি, আবার অনেকে আবার দেখেছে, ওই জন্য আমি ভাবলাম না একটা ভিডিও করে মানে সমস্তটা একটু ক্লিয়ার করে। তো চলো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো।